কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষ, খুলনায় পুলিশ সদস্য ও হবিগঞ্জে পথচারী নিহত। রাজধানীর বিভিন্ন স্থানে গণমিছিল, উত্তরায় সংঘর্ষ, রোববার থেকে অসহযোগ কর্মসূচি। ঢাকা ও সাতক্ষীরায় বিভিন্ন মামলায় 48 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। কাতারের লুসাইলে চিরনিদ্রায় শায়িত হামাস নেতা ইসমাইল হানিয়া। Sponsored by Abiba Finance Limited. দেখছেন ATN নিউজ, রাত ৯টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে খুলনায় এক পুলিশ সদস্য ও হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও নরসিংদী সহ কয়েকটি জেলায়ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে খুলনায় ছাত্র জনতার গণমিছিলে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ পিছু হটলে শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে আগুন দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় গুরুতর আহত এক পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হক জানান, নিহত পুলিশ কনস্টেবলের নাম সুমন। দুপুর থেকেই হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় ও সংসদ সদস্য আবু জাহিরের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও গুলি ছুড়লে মোশতাক নামে এক পথচারী নিহত হন। তিনি স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত। নরসিংদীতেও আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। চট্টগ্রামের টাইগার পাস মোড়ে শিক্ষার্থীরা দামপাড়া পুলিশ বক্স ভাঙচুর করে। শৃঙ্খলিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে জড়িতদের খুঁজে বের করা, হতাহতদের ঘটনা তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ তুলে দেওয়ার দাবিতে রাজধানীতে দ্রোহ যাত্রা করেছে শিক্ষার্থী জনতা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর একাধিক জায়গায় গণমিছিল বের হয়েছে। অন্যদিকে শনিবার বিক্ষোভ ও রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ডাকে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। তবে মূল মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শাহবাগ মোড়ে ছাত্রলীগের ব্যানার পোস্টার ছিঁড়ে বিক্ষুব্ধ স্লোগান দিতে দিতে চলে যান তারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টার আগে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নিয়ে গান, কবিতা, পথনাটক পরিবেশন করেন। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। পরে শুরু হয় দ্রোহযাত্রা, যা হাইকোর্টের সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে এই অনাচার অবিচারের প্রতিবিধান চাইছে, অত্যাচারের প্রতিবিধান চাইছে। যারা এর জন্য দায়ী তারা যদি এই দেওয়ালের লেখন পাঠ করেন, জনতার ভাষা বুঝতে পারেন, তারা শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় পরিবর্তনটাকে তারা মেনে নেবেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে দাঁড়িয়েছি এখানে, আমাদের ভাইয়ের রক্তের দাম দিতে দাঁড়িয়েছি। নৈরাজ্যক অবস্থা সৃষ্টি হয়েছে সেটার প্রতিবাদে এবং যেই সকল ছাত্র আমাদের দেশে হত্যা হয়েছে সেটার প্রতিবাদে এসেছি। কারণ আজকে
তাদেরকে মেরেছে, কালকে আমাদেরকে মারবে। কালকে আমাদেরকে যখন মারবে তখন প্রতিবাদ করার কেউ থাকবে না, কারণ আমরা প্রতিবাদ করি নাই। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন কয়েকশো তরুণ। আন্দোলনে একাত্মতা জানিয়ে সড়কে নামেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। আমাদের ছাত্র সমাজের 9 দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় ক্লাসে বসবো না। প্রত্যেকটা জায়গায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আমার ভাইয়ের রক্তে। আমরা আজকে সেই মৃত্যু হত্যার প্রতিশোধের জন্য, হত্যার দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। ইসিবি চত্বরে প্রায় 1 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মাটিকাটা এলাকা থেকে প্রথমে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ইসিবি চত্বরে যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় আরও কয়েকটি দল। এর আগে সকালে আন্দোলনে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলা মোটরে মানববন্ধন করেন কবি ও সাহিত্যিকদের একাংশ। আন্দোলন দমনে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তারা। যারা নির্বিচারে স্বাধীন নাগরিকদের উপরে, নিরস্ত্র নাগরিকের উপরে যারা গণহত্যা চালাতে পারে তাদের সাথে আর কোনো আপোষ নয়। ব্লক রেড চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। কারওয়ান বাজারে মানববন্ধনেও অংশ নেন গণমাধ্যম কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছিল তাদের। সাংবাদিকরা যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এদিকে ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে সায়েন্স ল্যাব মোড়ে গণমিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা। বিকেলে উত্তরা 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে ছাত্ররা জড়ো হতে থাকেন দুপুর থেকেই। বিকেল 4:15টার পর আওয়ামী লীগের সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন, শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে দুপুর 1:45টায় গণমিছিল শুরু হয়। 3 ঘণ্টারও বেশি সময় পর সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ ছেড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে বিকেল 5:10 দিকে তারা শাহবাগ ছেড়ে গণমিছিল নিয়ে সায়েন্স ল্যাবে গিয়ে মিছিল শেষ করে দেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার 42 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার মহানগর হাকিম রশিদুল আলম 37 শিক্ষার্থীর জামিন দেন। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় সহিংসতা ও নাশকতার মামলা ছিল। 5 জনের জামিন মঞ্জুর হয়েছে মুখ্য বিচারিক হাকিমের আদালতে। ঢাকা জেলার 3 থানার মামলায় তারা গ্রেপ্তার হয়েছিলেন। শিক্ষার্থীদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাইদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পক্ষে কেউ জামিন না চাওয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে তিনি জামিন আবেদন করেন। এদিকে সাতক্ষীরায় 6 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা করেন তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে বলে প্রত্যাশা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট, বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে।
কোটা সংস্কারে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে নাটোরের সিংড়ায় জাতীয় শোক দিবস স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে ক্ষমা চান তিনি। আমাদের অবহেলার কারণে, আমাদের ব্যর্থতার কারণে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে নীলফামারীতে 4 জন, রাজবাড়ীতে 3 জন, বরিশালে 2 জন ও নাটোরে 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নীলফামারীতে 2টি আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়। জেলার সৈয়দপুরের ওয়াবদা মোড়ের নয়াবাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা রংপুর সড়কের অবিলের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সুমন ও সিয়াম সৈয়দপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সৈয়দপুর ওয়াবদা নয়াবাজার এলাকায় একটি তেলবাহী লরির সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে পড়ে যায় তারা। পরে হাসপাতালে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। অপরদিকে জেলার কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন আরও 4 জন। এদিকে সকাল 7টার দিকে রাজবাড়ীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নিহত সাকিব ট্রাকের হেলপার, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বরিশাল ও নাটোরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও মুরগির দাম। কাঁচামরিচের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজের দাম। যদিও বৃষ্টির কারণে ছুটির দিনেও ক্রেতা উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। নতুন করে দাম না বাড়ায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ 200 টাকায় পাওয়া যাচ্ছে। আগের মতোই বাড়তি দামে পেঁয়াজ 120 টাকা ও আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যের দাম আগের চেয়ে কমেছে। পানি একটু কমতেছে, মাছ একটু ধরা পড়তেছে, এই কারণে দাম একটু কমতেছে। ক্রেতারা বাজারে এমনি ভয়ে আতঙ্কে জানি কিনা, আর এমনি সবজি বাজারে এমনি অনেক সস্তা হয়ে গেছে আগের থেকে। অনেক আমদানি, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, অবস্থা খুব খারাপ। তবে ক্রেতারা বলছেন, ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারের ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। পণ্যের দাম বাড়ে, আমার কার্তিক হয় খাবারের উপর আমাদের সে চাপটা করে। বাজারে আসলে মানি ব্যাগ ফাঁকা, একদম কিচ্ছুই থাকে না। এগুলো যে জিনিসটা মনে করছেন আমি 2 কেজি নেবো, সেটা আপনাকে 1 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সব ক্ষেত্রেই তাই। ইনকামের জায়গা থেকে আসলে বাজারে এসে মিলানো যায় না সবকিছু। ভরা মৌসুমেও বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না ইলিশ। বাজারে 800 টাকার নিচে ছোট ইলিশও পাওয়া যাচ্ছে না। দাম না বাড়লেও ছোট বড় সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 250 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের শালধর ও টেটেশ্বর পয়েন্ট ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। শুক্রবার দুপুরে বাঁধ ভেঙে দক্ষিণ শালধর, মালিপাথর সহ কয়েকটি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানায়, গত 1 জুলাই শালধরের একই স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই স্থানের পুরোপুরি মেরামত শেষ হওয়ার আগেই আবারও ভাঙন দেখা দেয়। তবে টেটেশ্বরের ভাঙনটি এবার নতুন। গত মাসের 12টি ভাঙা অংশের 100 মিটার বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড 1.5 কোটি টাকা ব্যয় করেছে। গত 24 ঘন্টায় 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
শরীয়তপুরে ট্রলার ডুবে 2 নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে 8 যাত্রী নিয়ে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে মাছের চর যাচ্ছিল ট্রলারটি। মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত 3 জনকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। পরপর 3 দফা বন্যা, তারপর শাটডাউন, কারফিউয়ে অস্থির দেশ। বড় ধাক্কা সুনামগঞ্জের হাওর পর্যটনে। বসে আছে শতাধিক হাউসবোট। শ্রমিকরা বেকার, কোটি কোটি টাকার লোকসানে বোট মালিকরা। ভ্রমণ পিপাসুদের হাওর বিলাস এই মৌসুমে অনিশ্চিত। হাসনতরী, মনসামঙ্গল, জলপুরী, জলবিলাস, অভিযাত্রিক, নীলাঞ্জনারা ঘাটে বাঁধা। প্রকৃতিপ্রেমীদের বহর নিয়ে নান্দনিক এই হাউসবোটগুলোর এখন টাঙ্গুয়ার নীল জলে ভেসে বেড়ানোর কথা। এক ফসলি হাওরে পর্যটন মৌসুম একটাই, বর্ষা। সেই বর্ষাও যায় যায়, অথচ নেই হাওর বিলাসী পর্যটক। মরমী বাউল মহাজনদের গানের ভূমি সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদী পাড়ের সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চঘাট, বৈঠাখালী ঘাট, অচিন্তপুর বা ওয়েস্টখালী ঘাট থেকে পর্যটক নিয়ে যেত এই হাউস বোটগুলো। টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, বারিকটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান সহ আরও সব মনোমুগ্ধকর স্পট ঘুরে তৃপ্ত হতেন নিসর্গপ্রেমীরা। প্রতিটি বোটে ব্যবস্থাপক ও মাঝি সহ 6 থেকে 8 জন কর্মী থাকেন। বোটগুলো নোঙর বেঁধে থাকায় বাধা পড়েছে মাঝি মাল্লাদের জীবন জীবিকাতেও। দেশের অস্থিতিশীল পরিবেশের কারণ হচ্ছে, সাথে আবার কারফিউর কারণে আমরা মোটামুটি 17 তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। বিলাসবহুল এসব হাউস বোটে 2 দিন 1 রাতের টাঙ্গুয়া ভ্রমণ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। মালিকরাও বোটে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে পর্যটকদের আতিথ্য দেওয়ার অপেক্ষায় থাকেন। অথচ বন্যা, কারফিউ আর আন্দোলনের স্রোতে একের পর এক বুকিং বাতিল। ঈদের পর থেকে যে আশায় তারা ছিলেন, ভেসে গেছে সব স্বপ্ন ও পরিকল্পনা। আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এটা নিয়ে ভাই আমরা এখন চিন্তিত পড়ে গেছি। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। সুনামগঞ্জের হাওর ভ্রমণে ছোট বড় 2 থেকে 300 নৌকা পর্যটকদের প্রয়োজন মেটায়। হাউসবোট 125টি। কোটি কোটি টাকার ক্ষতি পুষিয়ে নেবার পথ পাচ্ছেন না বোট মালিকরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাইরের খবর। কাতারের লুসাইলে রাজকীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার দোহার সবচেয়ে বড় মসজিদে 2য় দফা জানাজা শেষে তাকে সমাধিস্থ করা হয়। এদিকে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ও হিজবুল্লাহর দেয়া হুমকিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। তবে সব ধরনের হুমকি থেকে ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আল্লাহু আকবার। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে শেষ বিদায় জানাতে শুক্রবার জুমার নামাজে উপস্থিত হন হাজারো মানুষ। দোহার সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে তার 2য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে হানিয়ার পরিবারের সদস্য, শীর্ষ হামাস নেতা, ফাতার একজন প্রতিনিধি এবং কয়েকটি দেশ থেকে আসা অতিথিরা অংশ নেন। গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। পরে আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে লুসাইলের রাজকীয় কবরস্থানে দাফন করা হয় ইসমাইল হানিয়ার মরদেহ। মঙ্গলবার রাতে তেহরানে গুপ্ত হত্যার শিকার হন এই হামাস নেতা। সিএনএন জানায় যে অতিথিশালায় তিনি ছিলেন সেখানে 2 মাস আগেই পেতে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষী সহ নিহত হন তিনি।
হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। এমন প্রেক্ষাপটে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলকে সব ধরনের হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের পাশাপাশি প্রতিরক্ষামূলক সামরিক স্থাপনা তৈরির বিষয়েও আলোচনা করেছেন বাইডেন। এর আগে বাইডেনের সঙ্গে ফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান চরম ক্ষোভ জানিয়ে বলেছেন, গাজা যুদ্ধের মাধ্যমে পুরো অঞ্চলকে গ্রাস করতে চায় ইসরায়েল, শান্তি চান না নেতানিয়াহু। সব মিলিয়ে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি 300 ছাড়িয়েছে। ওয়েনার জেলা প্রশাসন জানায়, মঙ্গলবার ভূমিধসের ওই ঘটনায় এই পর্যন্ত 308 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এখনও নিখোঁজ 200-র বেশি। স্বাস্থ্যমন্ত্রী জানান, 308টি মরদেহের মধ্যে 195টি উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও 113টি দেহের খণ্ডাংশ পাওয়া গেছে। ভূমিধসের পর থেকে গত 4 দিনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনার। এখনও চলছে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার কাজ। ড্রোনের মাধ্যমে মৃতদেহ খোঁজা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকেও এই কাজে ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। গত সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে ওয়েনার জেলার মুন্দাকায়ে পাহাড়ি ঢলে ব্যাপক ভূমিধস ঘটে। বিপর্যয় নেমে আসে ঘুমন্ত গ্রামবাসীর ওপর। পুরোপুরি ধ্বংস হয়ে যায় ছোট্ট জনপদটি। আজ ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। Indeed, the situation on the ground. Ispahani Sports News. অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স। বোর্দোর মাতমুদ আটলান্টিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। টানা 3 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ পা রেখেছে ফ্রান্স। তাদের জাল অক্ষত তো বটেই, 3 ম্যাচে ফরাসিরা করেছে 7 গোল। অন্যদিকে মরক্কোর কাছে নাটকীয় হারে অলিম্পিক শুরুর পরের 2 ম্যাচ জিতেছে আলবিসেলেস্তারা। মরক্কোর সমান 2 জয় পেলেও মুখোমুখি লড়াইয়ে হারায় রানার্স আপ হিসেবে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে। সম্প্রতি কোপা জয়ের পরে টিম বাসে উদযাপনের সময় ফ্রান্সের এমবাপ্পে সম্পর্কে বর্ণবাদী গান বাঁধেন এনজো ফার্নান্দেজ। অবশ্য পরে এনজো ও আর্জেন্টাইন সরকার এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে। তবুও সেই ঘটনায় ক্ষুব্ধ ফরাসি সমর্থকদের সামনে আজ কঠিন লড়াই অপেক্ষা করছে আর্জেন্টাইনদের জন্য। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা বিরোধীদের সঙ্গে সংঘর্ষ, খুলনায় পুলিশ সদস্য ও হবিগঞ্জে পথচারী নিহত। রাজধানীর বিভিন্ন স্থানে গণমিছিল, উত্তরায় সংঘর্ষ, রোববার থেকে অসহযোগ কর্মসূচি। ঢাকা ও সাতক্ষীরায় বিভিন্ন মামলায় 48 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। কাতারের লুসাইলে চিরনিদ্রায় শায়িত হামাস নেতা ইসমাইল হানিয়া। সরবরাহ স্বাভাবিক, তবুও স্বস্তি নেই বাজারে। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। কেরালায় ভূমিধসে প্রাণহানি 3 শতাধিক। চীনের হুনানে বন্যায় 45 জনের মৃত্যু। এবং অলিম্পিক কোয়ার্টার ফাইনালে রাতে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।